হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমার নাম শামীম আক্তার মন্ডল। আজকে আমরা শুরু করছি মেটাল অ্যান্ড নন মেটালস, ধাতু এবং অধাতু। তোমরা নামটা থেকেই বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে আমরা কিছু ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। তো চলো প্রথমেই দেখে নিই ধাতু কাকে বলছি। দৈনন্দিন জীবনে তোমরা ব্যবহার করা এমন কিছু ধাতু অধাতুর কথা স্মরণ করো। ধাতুর মধ্যে কিছু স্মরণ করা যাক। ধাতুর মধ্যে কি থাকে? খুব কমনলি যেটা থাকে লোহা, তামা, ঠিক আছে। অধাতুর মধ্যে সবকিছুই থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও বলতে পারো, আর আরো বিভিন্ন কাঠ, বালি, পাথর সব অধাতু এগুলো, ঠিক আছে। আর ধাতুর মধ্যে লোহা, তামা এগুলো সাধারণত আমরা ব্যবহার করি, ঠিক আছে। এইবার আমরা ধাতুর ভৌত ধর্মাবলী পড়বো, ফিজিক্যাল প্রপার্টিস। পদার্থকে শ্রেণী বিভক্ত করার সহজ পদ্ধতি হলো এদের ভৌত ধর্মের তুলনা করা। প্রথমে আয়রন মানে কিন্তু লোহা, ঠিক আছে, এটা আগেও বলেছি। কপার মানে হচ্ছে তামা। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লেড, জিঙ্ক, অন্যান্য যে কোনো সহজলভ্য ধাতুর নমুনা সংগ্রহ করা, ঠিক আছে, সংগ্রহ। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা জিনিস আমার মনে পড়লো যে তরল ধাতু কাকে বলে। অনেকেই জানো হয়তো, কিন্তু খুব কমন জিনিস, অনেক সময় ভুল হয়ে যায়, পরীক্ষায় দেয় বারে বারে। তরল ধাতু হলো পারদ, যেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, ঠিক আছে। আর এমন দুটি ধাতু যেগুলো জাস্ট হাতে নিলেই, মানে হাতে যদি দেওয়া হয় তাহলেই তরল হয়ে যায় কঠিন থেকে, ঠিক আছে। মানে খুব সামান্য টেম্পারেচার বাড়লে, আমাদের শরীরের তাপমাত্রাটা পেলেই, হাতে নিলেই, হাতের টাচ লাগলেই বা হাতের তালাতে নিলেই সেটা তরলে পরিণত হয়। সেরকম হলো সিজিয়াম আর গ্যালিয়াম, ঠিক আছে। সিজিয়াম আর গ্যালিয়াম, এই দুটো ধাতু, ঠিক আছে। বিশুদ্ধ অবস্থায় ধাতুর পৃষ্ঠতল উজ্জ্বল বা চকচক থাকে, এই ধর্মটিকে বলা হয় ধাতব দ্যুতি। ধাতব দ্যুতি, দ্যুতি মানে আলো আর কি, চকচকে করে তাই বলা হয়। মানে চকচক করাটাকে বা উজ্জ্বল করাটাকে ধাতব দ্যুতি বলা হয় তো এই ধর্মটাকে, ঠিক আছে। কোথায় গেল, ডাইরেক্ট আমরা যাবো। টানলে সরু তারে পরিণত হওয়ার সামর্থ্যকে ধাতুর প্রসারণশীলতা বলা হয়। গোল্ড হলো সর্বাধিক প্রসারণশীল ধাতু। তুমি জানলে অবাক হবে যে 1 গ্রাম গোল্ডকে টান প্রয়োগের দ্বারা, মানে টেনে লম্বা করলে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যে তারে পরিণত করা যায়। তারে পরিণত করা যায়, ঠিক আছে। তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা পিছনের চ্যাপ্টারগুলোতে গিয়ে পড়ে বের করে এই জিনিসটা মনে করবে যে কোন একটি ধাতুকে তারে পরিণত করা হয় যে ধর্মের দ্বারা, মানে যে ধর্মের উপর নির্ভর করে একটি ধাতুকে তারে পরিণত করা হয় সেই ধর্মটাকে কি বলে, আর পাতলা পাতে পরিণত করা হয় সেই ধর্মটাকে কি বলে। এখানে দুটো জিনিস আছে, ঠিক আছে। ডাকটিলিটি, ম্যালিয়েবিলিটি, এটাও বলে দিলাম, ঠিক আছে। তো কোনটা ডাকটিলিটি, তার তৈরি করাটা নাকি পাতলা পাত তৈরি করাটা, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা বের করবে, এটা পড়িয়েছি কিন্তু। ধাতুগুলো তাপের সুপরিবাহী, এদের গলনাঙ্ক খুব উচ্চ হয়। আমরা খুব সাধারণভাবে জানি যে আমরা যে রান্নার বাসনপত্র ইউজ করি এখন, সেগুলো স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, ঠিক আছে, বা কাস্ট আয়রন দিয়েও অনেক সময় তৈরি হয়ে থাকে। তো সেগুলো সবগুলোই ধাতু। তো ধাতুগুলো কি হয়, তাপের সুপরিবাহী, সেই কারণে আমরা সেগুলো রান্নার কাজে ব্যবহার করে থাকি। এবং গলনাঙ্ক খুব উচ্চ হয়, তাই খুব বেশি তাপমাত্রা দিলেও সেগুলো গলে যায় না সেই ধাতুগুলো। সেটাই বলা হচ্ছে যে গলনাঙ্ক উচ্চ, মানে অনেক বেশি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, গলে তরলে পরিণত হয় না। তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুগুলি হলো সিলভার এবং কপার। সিলভার এবং কপার, কপার মানে হচ্ছে তামা, সিলভার এবং তামা হলো তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু। লেড এবং মার্কারি হলো তাদের অপেক্ষাকৃত কুপরিবাহী ধাতু। লেড লেড আর মার্কারি,
মানে পারদ যেটাকে বলছি। লেড এবং পারদ বা মার্কারি হলো অপেক্ষাকৃত কুপরিবাহী ধাতু। এগুলো এক্সাম্পল কিন্তু, হ্যাঁ, এক্সামে তুলে দেওয়ার মতো। সুপরিবাহী ধাতু, কুপরিবাহী ধাতু, ঠিক আছে। কুপরিবাহী হচ্ছে লেড, মার্কারি, এটা খুব ইম্পর্টেন্ট, লেড এবং মার্কারি। এবার এটা তড়িৎ পরিবহন করে কিনা এটা এখানে পরীক্ষা করে দেখানো হয়েছে। অবশ্যই ধাতুগুলি তড়িৎ পরিবহন করে। আর সেই কারণে এই যে একটা তার যখন যায় সেটাকে উপরে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয় না, সেটাকে আমরা পিভিসি বলি, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। পলিভিনাইল ক্লোরাইড বা রাবারের মতন দেখতে কিছু আবরণ থাকে, ঠিক আছে, যাতে এটাতে ডাইরেক্ট টাচ না হয়, কোনো বিপদ না ঘটে, ঠিক আছে। যে সকল ধাতু শক্ত পৃষ্ঠতলকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় তাদের উচ্চনাদী ধাতু বলে। মানে কোনো একটি ধাতু আছে, ধাতুর দণ্ড নিলাম বা কোনো আর অন্য কিছু আকারের ধাতু নিলাম, সেখানে আঘাত করলে যদি শব্দ উৎপন্ন হয় সেটাকে আমরা উচ্চনাদী ধাতু বলি, ঠিক আছে। শব্দ উৎপন্ন হয়, ধাতব শব্দ বলে এটাকে, ঠিক আছে। এবার নন মেটালস বা অধাতু, ধাতুর তুলনায় অধাতুর সংখ্যা খুবই কম। সেটা আমরা নবম শ্রেণীতে পড়েছি। কার্বন, সালফার, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি হলো অধাতুর কয়েকটি উদাহরণ। অধাতুগুলো হয় কঠিন পদার্থ, না হয় গ্যাসীয় পদার্থ। ব্যতিক্রম হলো ব্রোমিন, যা একটি তরল পদার্থ, ঠিক আছে। অধাতুগুলো বেশিরভাগই গ্যাসীয় বা কঠিন পদার্থ হয়, একমাত্র নয়, ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে ব্রোমিন, যেটা তরল পদার্থ। যেরকম ধাতুর ক্ষেত্রে ছিল পারদ একটি তরল, সেখানে এখানে হলো অধাতু কিন্তু তরল, সেটা হচ্ছে ব্রোমিন, ঠিক আছে। ব্রোমিন হলো এমন অধাতু যা সাধারণ উষ্ণতায় তরল থাকে। এইবার এই যে দেখো, মার্কারি ছাড়া সমস্ত ধাতু ঘরের তাপমাত্রায় কঠিন, মানে মার্কারি একমাত্র তরল থাকে ঘরের তাপমাত্রায়, মার্কারি বা পারদ, ঠিক আছে। গ্যালিয়াম সিজিয়ামের গলনাঙ্ক খুবই কম, হাতের তালুতে রাখলে এই ধাতু দুটো গলে যাবে। এই যে যেটা বললাম, হাতের তালুতে নিলে গ্যালিয়াম সিজিয়াম এই দুটো গলে যাবে, এই দুটো কিন্তু ধাতু, ঠিক আছে। আয়োডিন একটি অধাতু, কিন্তু এর দুটি আছে, মানে চকচকে করে আয়োডিনটা, ঠিক আছে, এটি একটি অধাতু। এগুলো ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আয়োডিন একটি অধাতু হওয়া সত্ত্বেও এর দুটি আছে। আমরা কি পড়েছিলাম একটু আগে বললাম যে ধাতুগুলোর দুটি আছে, তাই তো, মানে চকচকে করে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম অধাতু দেখছি, আয়োডিন, যেটার দুটি আছে, আয়োডিন। কার্বন এমন একটি অধাতু যা প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে, ভিন্ন ভিন্ন প্রত্যেকটি রূপকে বলা হয় রূপভেদ। ডায়মন্ড হলো কার্বনের এমন একটি রূপভেদ যা প্রকৃতিতে প্রাপ্ত সর্বাধিক দৃঢ় বস্তু হিসেবে পরিচিত এবং এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়। কার্বনের অন্য আরেকটি রূপভেদ হলো গ্রাফাইট, যা তড়িতে সুপরিবাহী। তার মানে কার্বন এটি একটি অধাতু যার সংকেত হলো সি। এটা আমি পৃথিবীতে খুব বেশি পরিমাণে পাবো, ঠিক আছে, খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তবে এটার বিভিন্ন রূপ আছে, সেগুলোকে আমরা রূপভেদ বলি। বিভিন্ন ধরনের রূপভেদ, বিভিন্ন রূপে অবস্থান করে, সেগুলোকে আমরা রূপভেদ বলছি কার্বনের। একটা হলো ডায়মন্ড বা হিরে, এটা হলো কার্বনেরই একটা রূপভেদ। তার মানে ডায়মন্ডের সংকেত কিন্তু সি হবে, ঠিক আছে, সি, কার্বন, ডায়মন্ড। হিরেটা একটা কার্বন ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে, একটা রূপভেদ আলাদা আকারে। তারপর আছে কি, গ্রাফাইট, এটারও সংকেত সি, কারণ কার্বনেরই আলাদা রূপ হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। আর এই গ্রাফাইট তাপের তড়িতের সুপরিবাহী, তড়িৎ সুপরিবাহী, ঠিক আছে। এবার একটা উদাহরণ দেই আমি এখানে। গ্রাফাইট তড়িতে যেহেতু সুপরিবাহী, আমাদের কাজে লাগার মতো জিনিস, আমাদের পেন্সিল যেটা ইউজ করা হয়, ঠিক আছে, এই যে পেন্সিল, ঠিক আছে, যেটা দিয়ে আমরা লিখি, এই পেন্সিলের যে এই লেখার জিনিসটা আছে, এটা কিন্তু গ্রাফাইট, ঠিক আছে। এটা যদি কারেন্টে টাচ করানো হয় আর এই উল্টো দিকটা যদি কেটে নিয়ে এখানে যদি টাচ করো, তাহলে শক খাবে কিন্তু, ঠিক আছে। কারেন্টের ভালো সুপরিবাহী তড়িতের এটা গ্রাফাইট, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটি অধাতু, এটাও তো কার্বন, তাই তো, এটাও একটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। তাহলে অনেক সময় এরকম এক্সামে থাকে যে পেন্সিলে কিসের রূপভেদ ব্যবহার করা হয় বা কি ব্যবহার করা হয়, গ্রাফাইট।
সেটি একটি অধাতু, তড়িতের সুপরিবাহী। ক্ষার ধাতুগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্ষার ধাতু, ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এতটাই নরম প্রকৃতির যে ছুরি দিয়ে কাটা যায়। এদের ঘনত্ব, গলনাঙ্ক কম হয়। আমি একটু সোডিয়াম নিয়ে বলছি এখানে, সোডিয়াম যেহেতু আমি নিজে দেখেছি, ঠিক আছে। সোডিয়ামটাকে সাধারণত এখানে কেরোসিন থাকে একটা জারে, তার মধ্যে ডুবিয়ে রাখা হয় এই সোডিয়ামটাকে, ঠিক আছে। এটা দেখতে একদম কি বলবো, পনির দেখেছো তো, পনিরের মতোই হয় দেখতে। আর ওটাকে চাকু দিয়ে কাটা যায়, জোরে কিছু দিয়ে আঘাত করলেও ওটা ভেঙে যায়, নরম, কিন্তু ওটা ধাতু। সোডিয়াম কিন্তু একটা ধাতু, এটা মনে রাখবে, ঠিক আছে, নরম প্রকৃতির। এটা ডাইরেক্ট বায়ুর সংস্পর্শে আসতে পারে না, কারণ সোডিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আগুন ধরিয়ে ফেলে, প্রচন্ড তাপ উৎপন্ন হয়, আগুন ধরে যায়, ব্লাস্ট হয়ে যায় একদম, সশব্দে ব্লাস্ট হয় সোডিয়াম, ঠিক আছে। সেই জন্য এটাকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কেরোসিনটাকে থেকে যখনই বের করা হবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে এটা বিক্রিয়া করতে শুরু করবে। তাই অনেক সময় পরীক্ষায় থাকে যে সোডিয়ামকে কিভাবে রাখা হয়, কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। ঘনত্ব, গলনাঙ্ক খুব কম হয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবগুলো। এই জিনিসটা কিন্তু আমি সোডিয়ামের ক্ষেত্রে বললাম, শুধু কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। বেশিরভাগ অধাতুকে জলে দ্রবীভূত করলে আম্লিক অক্সাইড উৎপন্ন হয়। এটাও একটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অধাতুকে জলে দ্রবীভূত করলে কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়? আম্লিক, অ্যাসিডিক, ঠিক আছে, অ্যাসিডিক প্রকৃতির হয় অধাতুগুলো। কেন? আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, যেটা ঠান্ডা যেটাকে বলে গ্রামের ভাষায় কোল্ড ড্রিঙ্কস, সেটা যদি খাই, সেটাতে কার্বন দ্রবীভূত থাকে, কার্বনেটেড ওয়াটার বলে। তো সেটা দেখবে একটু আম্লিক টাইপের হয়, অ্যাসিডিক টাইপের, হালকা হালকা টক করে। এই কারণে, কারণ এটি এগুলো কার্বন হলো একটি কার্বন ডাইঅক্সাইড কার্বনেটেড ওয়াটারে দ্রবীভূত অবস্থায় থাকে। তো এটি তো একটি অধাতু, তাই না? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, তো আমরা এখানে পড়ছিলাম যে এই যে অধাতুগুলো পাচ্ছি আমরা, ঠিক আছে, যে কোনো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সেগুলো সবগুলোই অধাতু, সেগুলো জলে দ্রবীভূত করলে আম্লিক অক্সাইড পাই। তার মধ্যে একটা উদাহরণ আমি বললাম এখনই, যে কার্বনেটেড ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস যেটা থাকে, সেখানে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। তো কার্বন ডাইঅক্সাইড এটা একটি অধাতু, সেই কারণে আমাদের কোল্ড ড্রিঙ্কস যেটা হয় সেটা, বা কার্বনেটেড ওয়াটার, সেটা আম্লিক অক্সাইড প্রকৃতির হয়, আম্লিক অ্যাসিডিক প্রকৃতির হয়, ঠিক আছে। অন্যদিকে বেশিরভাগ ধাতু জলে দ্রবীভূত করলে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। ধাতু হলে ক্ষারকীয়, আর অধাতু হলে আম্লিক অক্সাইড, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, যে ধাতু যেগুলো আছে, যেরকম ধরো আয়রন আছে, এফি, কপার আছে, এগুলোকে যদি জলে দ্রবীভূত করা হয়, তাহলে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে। এই যে ধাতুগুলি ক্ষারকীয়, আর অধাতু হলে আম্লিক, ঠিক আছে। তো এই জিনিসটা এইভাবে মনে রাখবে, যে এইভাবে কোশ্চিনটা আসে, যে কোনো দিয়ে দেবে, যে ডাইরেক্টও দিতে পারে যে অধাতুকে জলে দ্রবীভূত করলে কি ধরনের অক্সাইড পাওয়া যায়, আম্লিক না ক্ষারীয়, ধাতুকে করলে কিভাবে পাওয়া যায়, আর আম্লিক না ক্ষারকীয়। অথবা এরকমও দিতে পারে কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করা হলো, তাহলে কি ধরনের অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু অধাতু একটি, তাহলে সেটা আম্লিক অক্সাইড উৎপন্ন করবে, কিন্তু যদি কোনো ধাতু হয় তাহলে সেটা ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে। সুতরাং এক্সাম্পলগুলো অবশ্যই নিয়ে চলতে হবে আমাদেরকে, ঠিক আছে। ধাতুর রাসায়নিক ধর্ম, ধাতুগুলো আমরা জানি, এখানে যে কপার, আয়রন, লেড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সোডিয়াম ধাতুর নমুনা সংগ্রহ, ঠিক আছে। ধাতুকে বায়ুতে পোড়ালে কি হয়, ঠিক আছে, আমি দেখবো এবার রিয়াকশনগুলো এক এক করে। ধাতু প্লাস অক্সিজেন ধাতব অক্সাইড হয়, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। ধাতুর সঙ্গে অক্সিজেন, মানে বাতাসে পোড়ালাম, বাতাসে অক্সিজেন আছে, সেটার সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড করে। যেরকম কপার বা তামা, দুই অণু কপার, বাতাসের অক্সিজেন, বাতাসে পোড়াচ্ছি, অক্সিজেন যুক্ত হয়ে 2CuO ধাতব অক্সাইড উৎপন্ন
করছে, ঠিক আছে, ধাতব অক্সাইড উৎপন্ন করছে, কপার অক্সাইড। ওকে, যে কোনো ধাতু নয়, আয়রন নিলাম, O2 নিলাম, Fe2O3 এরকম ধাতু, এটা এর অক্সাইড, আয়রনের অক্সাইডটা এরকম হয়, কপারের বা তামারটা এরকম হয়, অ্যালুমিনিয়ামেরটা Al2O3 হয়। তারপর এগুলোকে ব্যালেন্স করতে হয়, তোমরা জানো 2Fe, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, এখানে 2, 2 দুগুণে 4, তাহলে 4Fe, 4Fe প্লাস 3O2, তাহলে 2Fe2O3, এটা ব্যালেন্সড সমীকরণ হবে, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, মানে অ্যালুমিনিয়ামকে যদি বাতাসে পোড়ানো হয় তো কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। তার মানে একটা জিনিস, সাধারণ কমন জিনিস আমরা পাচ্ছি যে কোনো ধাতুকে যদি আমরা বাতাসে পোড়াই, মানে পোড়াই সাধারণভাবে, তাহলে সেই ধাতুটার অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। যেরকম কপারকে পোড়ালাম তাই কপার অক্সাইড, অ্যালুমিনিয়ামকে পোড়ালাম তাই অ্যালুমিনিয়াম অক্সাইড, আর যে কোনো ধাতু পোড়াবো সেটার অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। কপার অক্সাইড কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, এগুলো দেখেছি আমরা। অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইডের মতো কিছু কিছু ধাতব অক্সাইড আম্লিক ক্ষারীয় উভয় চরিত্র প্রদর্শন করে। এই ধরনের ধাতব অক্সাইড যারা অ্যাসিড ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাদের উভধর্মী বা অ্যামফোটেরিক, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, এটা মনে রাখবে ইংরেজিতেও। আর উভধর্মী বাংলাতে অক্সাইড বলা হয়। উভধর্মী অক্সাইড তালিকারা যারা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে সমানভাবে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাদেরকে আমরা বলি অ্যামফোটেরিক। অ্যামফিবিয়ান বলতাম না, যে উভচর প্রাণী, জলে স্থলে সব জায়গায় চলে, সেরকমই যে অ্যাসিড ক্ষার দুটোর সঙ্গে বিক্রিয়া করবে এই ধরনের অক্সাইড, তাদেরকে আমরা বলি উভধর্মী বা অ্যামফোটেরিক অক্সাইড। তার উদাহরণ দুটো কি, অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। ZnO আর Al2O3, অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে দেওয়া আছে Al2O3, আর জিঙ্ক অক্সাইড ZnO, এই দুটো হলো অ্যামফোটেরিক বা উভধর্মী, ঠিক আছে। অ্যাসিড ও ক্ষারকের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়া Al2O3 6HCl, 2AlCl3 3H2O, আর এটা হলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা, আর এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা আবার সেকেন্ডে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, এখানেও লবণ জল উৎপন্ন করছে, তাহলে এলো উভধর্মী বা অ্যামফোটেরিক অক্সাইড, ঠিক আছে। বেশিরভাগ ধাতব অক্সাইডগুলো জলে অদ্রাব্য হলেও এদের কয়েকটি জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন হয়। সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে নিচে সমীকরণ করে। মানে বেশিরভাগ ধাতব অক্সাইড যেগুলো তৈরি হয়, ধাতুর অক্সাইড যেগুলো তৈরি হয় সেগুলো জলে দ্রবীভূত হয় না, কিন্তু কিছুটা জলে দ্রবীভূত হয়। আর জলে দ্রবীভূত হলেও ধাতু জলে গেল মানেই সে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে, ওকে। সেরকম দুটো ধাতব অক্সাইড হলো সোডিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড, Na2O আর K2O। Na2 সোডিয়াম আর পটাশিয়ামের অক্সাইড, এই দুটো জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করছে আমাদের, ওকে। সাধারণ উষ্ণতায় ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড ইত্যাদির মতো ধাতুর পৃষ্ঠতলে অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। রক্ষাকারী অক্সাইডের এই আস্তরণকে ধাতুটির পরবর্তী জারণ থেকে রক্ষা করে। আয়রনকে উত্তপ্ত করলে দগ্ধ হয় না, কিন্তু আয়রন চূর্ণকে বার্নারের শিখাতে ছিটানোলে তীব্রভাবে দগ্ধ হয়। এই জিনিসটা আমরা করবো। অ্যালুমিনিয়াম একটি পুরু আস্তরণ তৈরি করার প্রক্রিয়াটাকে অ্যানোডাইজিং বলে। অ্যানোডাইজিং কি তাহলে, অ্যালুমিনিয়ামের একটা পুরু আস্তরণ তৈরি করা, মানে কোনো ধাতুর উপর অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ দেওয়া হলো মোটা করে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং মানে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে। অ্যালুমিনিয়ামকে বায়ুতে উন্মুক্ত রাখলে এর পৃষ্ঠতলে অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ তৈরি হয়। অক্সাইডের এই সূক্ষ্ম আস্তরণটিকে অ্যালুমিনিয়ামের পরবর্তী অপক্ষয় বাধার সৃষ্টি করে, ঠিক আছে। মানে অ্যালুমিনিয়ামকে বাইরে বাতাসে রেখে দিলে উপরে একটা অক্সাইডের আস্তরণ পড়ে যায়, সেটা পরবর্তীতে আর ক্ষয় হতে দেয় না অ্যালুমিনিয়ামটাকে, এটাই বলা হয়েছে। অক্সাইড আস্তরণটির
পুরুত্ব বৃদ্ধি করে এই বাধার পরিমাণ আরও বৃদ্ধি করা যায়। অ্যানোডাইজিং প্রক্রিয়াটি সংঘটিত করার সময় একটি পরিষ্কার অ্যালুমিনিয়াম পাত্রকে অ্যানোড হিসেবে নেওয়া হয়, মানে অ্যানোডাইজিং করার সময় অ্যালুমিনিয়ামটাকে অ্যানোড হিসেবে নেওয়া হয় এবং লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 মধ্যে তড়িৎ বিশ্লেষিত করা হয়। অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাস অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে এবং একটি পুরু রক্ষাকারী আস্তরণ তৈরি করে। অক্সাইডের এই আস্তরণটিকে সহজে রং করা যায় এবং অ্যালুমিনিয়ামের পাত্রগুলো আকর্ষণীয় রূপ দেওয়া যায়। পরিষ্কার কথা, এখান থেকে মেন যেটা কথা হলো সেটা হলো অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং হলো অ্যালুমিনিয়ামের পুরু আস্তরণ দেওয়া হয় কোনো ধাতুর উপরে। 2 নাম্বার পয়েন্ট হলো যে এইখানে এই পদ্ধতিটাতে এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যানোড ক্যাথোড থাকবে, তো অ্যানোড হিসেবে কিন্তু অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুটো মেইন জিনিস। এই যে দেখো, অ্যালুমিনিয়াম পাত্রকে অ্যানোড হিসেবে নেওয়া হয় এবং লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে তড়িৎ বিশ্লেষিত করা হয়। লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 ডাইলুটেড। ওকে, ঠিক আছে, এগুলো আর দেখার দরকার নেই। আমরা জেনারেল রিঅ্যাকশন গুলো দেখবো। ধাতু প্লাস জল, ধাতব অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। মানে ধাতুকে যদি জলে দ্রবীভূত করি তাহলে হাইড্রোজেন, এটা অনেকবার এসেছে এক্সামে। ঠিক আছে, ধাতুকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে ধাতব অক্সাইড তো উৎপন্ন হচ্ছে, যেটা প্রকৃতি হচ্ছে ক্ষারকীয়। ঠিক আছে, প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা পরীক্ষায় শুনতে চাই। এটা কি উৎপন্ন হয়? ধাতুকে জলে ডুবালে কোন গ্যাস নির্গত হয়? হাইড্রোজেন। ধাতব অক্সাইড এবং জল, ধাতব হাইড্রোক্সাইড, ধাতব অক্সাইড জল, ধাতব হাইড্রোক্সাইড, মানে ধাতব অক্সাইডকে, এই ধাতব অক্সাইডটা যে উৎপন্ন হলো সেটাকে আবার যদি জলে দ্রবীভূত করে তাহলে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। চলো রিঅ্যাকশন 2K মানে পটাশিয়াম প্লাস 2H2O, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, তাপ শক্তি মানে তাপ উৎপন্ন হচ্ছে। 2 অণু সোডিয়াম জল, এটা করলে সোডিয়াম হাইড্রোক্সাইড H2 মানে হাইড্রোজেন গ্যাস, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, জলের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়াটি এতটা তীব্রভাবে সংঘটিত হয় না। হাইড্রোজেন গ্যাসের অগ্নিসংযোগের জন্য উদ্ভূত তাপের পরিমাণও ততটা পর্যাপ্ত নয়। মানে ক্যালসিয়াম জল নিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড H2, মানে এটা খুব খুব কম পরিমাণে রিঅ্যাক্ট করে, এই রিঅ্যাকশনটা খুব কম হয়। ঠিক আছে, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের বুদবুদগুলো ধাতুর পৃষ্ঠতলে আটকে থাকে বলে ক্যালসিয়াম ভেসে উঠতে শুরু করে। ওকে, ঠিক আছে, এগুলো খুব পাতিকথা লেখা আছে রিঅ্যাকশনের, যে ঠান্ডা জলের মধ্যে ম্যাগনেসিয়াম কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, উষ্ণ জলের সাথে এটি বিক্রিয়া সংঘটিত করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন উৎপন্ন করে। মানে ধাতু হলেই সেটা অক্সাইড, সেই ধাতুর অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করবে। ওকে, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের বুদবুদগুলো ধাতু পৃষ্ঠতলে আটকে থাকে বলে ধাতুটি ভাসতে শুরু করে। ওকে, এই যে অ্যালুমিনিয়াম আর জল, অ্যালুমিনিয়ামের অক্সাইড প্লাস হাইড্রোজেন, আয়রন মানে লোহা প্লাস জল, এই আয়রনের অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করছে। ওকে, লেড কপার সিলভার গোল্ড এর মতো ধাতু কোনো অবস্থাতে জলের সাথে বিক্রিয়া করে না। তাহলে যে ধাতুগুলো বিক্রিয়া করে না জলের সাথে, লেড কপার সিলভার গোল্ড, এটা একদম ঝরঝরে মুখস্থ চাই এইসব জিনিস। ঠিক আছে, যেই জিনিসগুলো ব্যতিক্রমী, এই ধাতুগুলো কিন্তু জলের সাথে কোনো রকমেরই বিক্রিয়া করে না। লেড কপার সিলভার গোল্ড মানে সোনা, সিলভার কপার মানে তামা, লেড কপার সিলভার গোল্ড, লেড কপার সিলভার গোল্ড, বারবার পড়ো, লেড কপার সিলভার গোল্ড, এটা কোনো রকমের জলের সাথে বিক্রিয়া করে না। ওকে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়াটি সংঘটিত হয় না। ধাতুর সাথে অ্যাসিডের এবার আমরা পড়বো। ঠিক আছে, কমন রিঅ্যাকশনটা ধাতু প্লাস লঘু অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। মানে ধাতুর সঙ্গে যদি অ্যাসিড নেই তাহলে লবণ ও হাইড্রোজেন উৎপন্ন হয়। আমরা আগে পড়েছিলাম যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়। এখানে আমরা বলছি অ্যাসিড প্লাস ধাতু, এই দুটোর বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। মানে ধাতু থাকছে মানে হাইড্রোজেন একটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এখানে হাইড্রোজেন, লঘু অ্যাসিড, ধাতু প্লাস অ্যাসিড, এটা রিঅ্যাক্ট করে সল্ট প্লাস হাইড্রোজেন এটা উৎপন্ন করবে। সব ক্ষেত্রে যে কোনো ধাতু অ্যাসিড, যে ধাতু যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এবার রিঅ্যাকশনগুলো আমরা এক এক করে দেখব। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা দেখে নেব একটু। অম্লরাজ কাকে বলে?
অ্যাকোয়ারিজিয়া যেটাকে বলা হয়, অ্যাকোয়ারিজিয়া অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। সদ্য প্রস্তুত ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিড 3:1 অনুপাতটা মনে রাখতে, অনুপাতে আয়তন মাত্রিক দ্রবণ অম্লরাজ গোল্ডকে দ্রবীভূত করতে পারে, যদিও এই দুটো অ্যাসিডের কোনোটি পৃথকভাবে গোল্ডকে দ্রবীভূত করতে পারে না। অম্লরাজ খুবই ক্ষয়কারী এবং ধূমায়মান একটি তরল গোল্ড এবং প্লাটিনামকে দ্রবীভূত করতে পারে এমন কিছু বিকারকের মধ্যে এটি হলো একটি বিকারক। হয়ে গেল। এখান থেকে হাজারো কোশ্চেন বেরিয়ে আসবে কিরকম, যে গোল্ডকে দ্রবীভূত করতে পারে নিচের কোনগুলি, অম্লরাজ, অথবা লেখা থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড, অথবা যে কোনো একটা লেখা থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, অথবা নাইট্রিক অ্যাসিড। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো একা একা ভাবে কোনো মতেই গোল্ড বা প্লাটিনামকে দ্রবীভূত করতে পারে না, এই দুটোকে যুক্ত করতে হবে, একসঙ্গে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলছি অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড 3:1 অনুপাতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এই যে নাইট্রিক অ্যাসিড, এটা 3:1 অনুপাতে মিশালে অম্লরাজ তৈরি হয় বা অ্যাকোয়ারিজিয়া তৈরি হয়, যেটাতে গোল্ড আর প্লাটিনাম দ্রবীভূত করা যায়, ঠিক আছে। এটা খুব ক্ষয়কারী একটি দ্রবণ। ওকে, তাহলে 3:1 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HNO3 নাইট্রিক অ্যাসিড মেশালে 3:1 অনুপাতে মেশালে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরি হচ্ছে। আমি বারবার এখানে আবার একটা জিনিস লিখে দিচ্ছি, ধাতু প্লাস অ্যাসিড। ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি হচ্ছে, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় হয়ে যাচ্ছে এখানে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এই কমন রিঅ্যাকশনগুলোই থাকবে। ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ প্লাস হাইড্রোজেন, লবণ প্লাস হাইড্রোজেন কি উৎপন্ন হয়, ধাতুর সঙ্গে অ্যাসিড যদি বিক্রিয়া, ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সক্রিয়তা শ্রেণী, কতটা সক্রিয় পরপর হিসেবে সেগুলোই দেওয়া আছে, মানে সব থেকে বেশি সক্রিয় কে, পটাশিয়াম, আর সব থেকে কম কে, গোল্ড, ঠিক আছে, যার সংকেত হলো AU, আর পটাশিয়াম হলো K। সব থেকে বেশি সক্রিয় তাহলে কে হচ্ছে, পটাশিয়াম K, ঠিক আছে। আর সব থেকে কম সক্রিয় হচ্ছে কে, মানে প্রায় নিষ্ক্রিয়, সে হচ্ছে গোল্ড। বলা হলো না যে গোল্ড সিলভার এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে না, কোনো জিনিসের সঙ্গে খুব কম বিক্রিয়া করে, গোল্ড নিচের দিকে যেগুলো আছে, আর এগুলো সব থেকে বেশি। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, Fe মানে আয়রন, লোহা, লেড, হাইড্রোজেন, কপার, Hg মার্কারি বা পারদ, হ্যাঁ, Ag সিলভার, Au গোল্ড, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, প্রথমে তিনটা, লাস্টের তিনটা তো কমপক্ষে মনে রাখতেই হবে, হ্যাঁ, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, KNaCa আর HgAgAu, এটা তো পড়লেই মুখস্থ হয়ে যাবে, উপর তিনটে নিচের তিনটে, ঠিক আছে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, মার্কারি, সিলভার, গোল্ড, আর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। ওকে, ধাতু এবং অধাতুগুলো কিভাবে বিক্রিয়া সংঘটিত করে, ঠিক আছে। তো এটা আমরা পরের দিন দেখবো, এখান থেকে স্টার্ট করবো আবার। ওকে, আজকে এই পর্যন্তই থাকছে।